ধরুন আপনি কোথাও থেকে একটা বড় অ্যামাউন্ট পেলেন এবং আপনি প্ল্যানিং করলেন যে ওই টাকাটা আপনার হয়তো আগামী 1 বছরের মধ্যেই ওটার কিন্তু প্রয়োজন আছে। এবারে আপনি এমন একটি জায়গা খুঁজছেন যেখানে 1 বছরের মধ্যে আপনি টাকাটি রাখবেন এবং সেখান থেকে ম্যাক্সিমাম আপনি রিটার্ন জেনারেট করতে পারবেন। তো আজকের ভিডিওটি এই টপিক নিয়ে, যে 1 বছরের মধ্যে এমন কি ইনস্ট্রুমেন্ট আছে যেখানে কিন্তু রিস্ক ফ্রি একটা আপনি ভালো রিটার্ন পেতে পারেন। তো আজকের আমাদের এই ভিডিও এই 12 মাসের মধ্যে ইনভেস্টমেন্ট নিয়েই আমরা আলোচনা করব। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বিশ্বজিৎ ঘোষ আর আপনারা দেখছেন finsolution.com। এই চ্যানেলের মাধ্যমে আমি পার্সোনাল ফাইন্যান্সের যে বিভিন্ন ভিডিওগুলো আমি আপলোড করে থাকি আর পার্সোনাল ফাইন্যান্সের এই জটিল বিষয়বস্তুটাকে আপনাদের কাছে সহজ এবং সরলভাবে কিন্তু আমি পরিবেশন করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়দের মধ্যে ফর লার্নিং পারপাস ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তার ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার সবার প্রথম নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। এই ভিডিওতে আমি এরকম 5খানা অপশন আপনাদেরকে বলবো যেখানে কিন্তু আপনি 1 বছরের জন্য টাকা কিন্তু সেখানে রাখতে পারেন। এবং ভিডিওটি শেষ যে অপশনটি বলবো, 5 নম্বর যে অপশনটি আমি বলবো, সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। অতএব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথম আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে অপশন নাম্বার 1, অর্থাৎ এটি তাদের জন্য যারা কিন্তু বর্তমানে ধরুন সিনেমা দেখে সময় কাটাচ্ছে, নেটফ্লিক্সে ওয়েব সিরিজ দেখছে অথবা ফেসবুক ইউটিউব নিয়ে ব্যস্ত আছে, যারা কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে একদমই ইন্টারেস্টেড নন, তাদের জন্য এটা। অর্থাৎ ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট। আপনারা প্রত্যেকেই জানেন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আমরা টাকা রাখতে পারি এবং এর কোনো লক ইন থাকে না। আমরা যখন খুশি সেখান থেকে কিন্তু টাকা আমরা তুলতে পারি। এবারে আপনাকে আমি কিন্তু লাইভ দেখাবো যে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি কি রিটার্ন পেতে পারেন। চলুন আপনাকে আমরা লাইভ দেখাই। দেখুন, সবার প্রথমে আমরা গুগলে চলে আসব এবং গুগলে এসে আমি যে কোনো একটা ব্যাংকের আপনার ওয়েবসাইটে ঢুকছি। ধরুন আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ারই ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন। দেখুন, আমি কিন্তু আমাদের যে এসবিআই এর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আমি লগ ইন করে নিচ্ছি এবং এখানে আপনি দেখুন, এখানে আপনার সেভিংস অ্যাকাউন্টে যে ইন্টারেস্টটা দেখাচ্ছে 2.50, অর্থাৎ 2.5% আপনি কিন্তু বছরে রেট অফ ইন্টারেস্ট। যথেষ্ট ভালো ইন্টারেস্ট। যদি মনে হয় যথেষ্ট ভালো ইন্টারেস্ট, তাহলে কিন্তু আপনি এই 1 নম্বর অপশানটা চুজ করতে পারেন। এবারে আসি যে রিস্ক কি আছে। রিটার্নটা তো আপনাকে দেখিয়ে দিলাম। রিস্কের যদি কথা বলি, তাহলে সেভিংস অ্যাকাউন্টে কিন্তু সেরকম কোনো রিস্ক নেই, অর্থাৎ বিনা রিস্কে কিন্তু আপনি এখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু এটা মনে রাখবেন, বর্তমানে আমাদের ভারতবর্ষের ইনফ্লেশন রেট কত? প্রায় 6 থেকে 7%। এখানে আপনি কত পাচ্ছেন? 2.5%। অর্থাৎ যে টাকাটা আপনি রাখবেন সেই টাকাটা কিন্তু ইনফ্লেশনকেও বিট করতে পারবে না। আপনাদের উপর ডিসিশন যে আপনারা 1 নম্বর অপশনটা চুজ করবেন কি করবেন না। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, এই রেট অফ ইন্টারেস্টটা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন হয়। অর্থাৎ যেগুলো আপনার বড় ব্যাংক যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এই সমস্ত ব্যাংকে কিন্তু এই 2.5 এর মতনই রেট অফ ইন্টারেস্ট আপনি পাবেন। কিন্তু যেগুলো স্মল ফাইন্যান্স ব্যাংক আছে সেগুলোতে আপনি যদি রাখেন তাহলে কিন্তু এর থেকে আপনি একটু বেশি রিটার্ন পাবেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু অটো সুইপ বলে একটা অপশন আছে। আপনি যদি সেই অপশনটা চুজ করেন তাহলে কিন্তু আপনার রেট অফ ইন্টারেস্টটা একটু বেশি পাবেন। অটো সুইপটা কি আমি একটু ছোট্ট করে বলে দিই। ওখানে কি হয়, আপনি যখন সেভিংসে যে টাকাটা রাখলেন সেই টাকাটা কিন্তু আপনার নির্দিষ্ট দিনের জন্য ওটা এফডিতে কনভার্ট হয়ে যায়। অর্থাৎ ধরুন আপনি কবে টাকাটা তুলছেন তার তো কোনো ডিসিশন নেওয়া থাকে না। আপনি যখন চাইবেন, ধরুন আপনি আজকে টাকাটা রাখলেন, আপনি হয়তো 5 মাস পর টাকাটা তুলবেন, তাহলে ওই 5 মাসের জন্য টাকাটা কিন্তু এফডিতে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ সুইপ হয়ে যায়। আর ওই 5 মাসের এফডির ইন্টারেস্ট কিন্তু আপনি পেয়ে যান। তো নর্মাল সেভিংস অ্যাকাউন্টে রাখার থেকে যদি অটো সুইপ অপশনে রাখেন
তাহলে আমি বলবো তাও আপনার বেটার। এবারে আপনাদেরকে বলবো অপশন নাম্বার 2, অর্থাৎ ফিক্সড ডিপোজিট। এটাও আপনি ব্যাংকের যে করতে পারেন, এবং বিভিন্ন ব্যাংকের কিন্তু ফিক্সডের যে রেট অফ ইন্টারেস্ট সেটা কিন্তু আলাদা। তো এক্সাম্পলের জন্য আমরা আরেকটা ব্যাংকে দেখে নিচ্ছি। ধরুন এইচডিএফসি ব্যাংকের বর্তমানে ফিক্সড ডিপোজিটে কি রেট অফ ইন্টারেস্ট যাচ্ছে, চলুন আপনাদেরকে দেখাই। এই দেখুন, আমরা এইচডিএফসি ব্যাংকের বর্তমানে যে রেট অফ ইন্টারেস্ট যাচ্ছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এখানে আপনার 89 দিন থেকে 120 দিনের জন্য একটা এফডি আছে, 121 দিন থেকে 151 দিনের জন্য আছে, এবং 151 দিন থেকে 6 মাসের জন্য আছে, এবং 6 মাস থেকে আপনার 9 মাস, এবং 9 মাস থেকে 1 বছর। এইভাবে স্ল্যাব ওয়াইজ কিন্তু আপনার এফডির একটা চার্ট দেওয়া আছে। এখানে যদি আমরা রেট অফ ইন্টারেস্ট দেখি, এখানে দেখা যাচ্ছে যে আপনার আপ টু 5 crore পর্যন্ত আপনার রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1 বছরে, আমি যদি ধরি 1 বছরে আপনার আসছে কত না 6.3%, আর বিলো 1 ইয়ার যদি হয় তাহলে 6.1%। এইভাবে কিন্তু আপনার যত আপনি শর্ট টাইমে যাবেন তত কিন্তু আপনার রেট অফ ইন্টারেস্টটা কমতে থাকবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই। ধরুন আপনি তো জানেন না যে টাকাটা আপনার কখন দরকার পড়বে। ধরুন আপনি 1 বছরের জন্য এফডি করলেন, কিন্তু দেখা গেল 7 মাস পরই আপনার টাকাটা দরকার পড়বে। অর্থাৎ আপনি যে পারপাসে টাকাটা রাখছেন সেটা আপনার গাড়ি কেনার জন্য হতে পারে, বা বাড়ি তৈরি করার জন্য হতে পারে, বা আদার কোনো পারপাসে ধরুন আপনি টাকাটা রেখেছেন যেটা আপনার কিছু দিনের মধ্যেই লাগবে, কিন্তু কবে লাগবে আপনি জানেন না। তো সেরকম ধরুন আপনি 1 বছরের জন্য এফডি করলেন, কিন্তু টাকাটা আপনার হয়তো 5 মাস বা 6 মাস পরেই লেগে গেল। তখন যখন কিন্তু দেখুন, আমরা যদি ধরে নিই যে আপনার 6 মাসের মধ্যে লাগছে টাকাটা, এখানে 6 মাসের রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে 6%। অর্থাৎ তখন কিন্তু আপনি এই 6.3 পাবেন না, আপনি কিন্তু 6% পাবেন। তার কারণ আপনি 6 মাস পরেই টাকাটা তুলে নিচ্ছেন। আরো একটা কথা এখানে বলার আছে, যখনই কোনো ফিক্সড ডিপোজিটকে আপনি প্রিম্যাচুরিটি করবেন তখন কিন্তু 0.5% আপনার কিন্তু পেনাল্টিও লাগবে। অতএব অপশন নাম্বার 2 যেটা হলো সেটা হচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিট। আরেকটা কথা, এখানে ট্যাক্সেশনের ব্যাপারটাও বলে রাখা দরকার। তো এখানে ট্যাক্সেশন রুলস কি আছে, এখানে আপনি যত টাকা ইন্টারেস্ট পাবেন সেটা কিন্তু আপনি যে ট্যাক্স স্ল্যাবে আছেন সেই ট্যাক্স স্ল্যাব অনুপাতে আপনাকে কিন্তু ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এই ইন্টারেস্টটা আপনার ইনকামের সঙ্গে অ্যাড হয়ে যাবে। যদি আপনি 30% ট্যাক্স স্ল্যাবে থাকেন তাহলে কিন্তু আপনাকে 30% ট্যাক্স কিন্তু দিতে হবে। তো এটা হলো আমাদের অপশন নাম্বার 2। আর এখানে যদি আপনার রিস্কের কথা বলেন, এখানেও কিন্তু আপনার রিস্ক সেরকম অর্থে নেই। তবে কি, এখন বর্তমানে ব্যাংকে বলা হয়েছে যে আপ টু 5 লাখ পর্যন্ত তাদের টাকাটা কিন্তু ইন্স্যুর করা থাকে। অর্থাৎ 5 লাখের উপরের টাকা ইন্স্যুরেন্স করা থাকে না। অর্থাৎ কোনো কারণে, যদিও এটা এর আগেও সেরকম ভাবে ঘটেনি বা ভবিষ্যতে হয়তো ঘটবে না, তার কারণ আরবিআই যথেষ্ট আমাদের স্ট্রং ভারতবর্ষে। তাও যদি আমি ধরে নেই যে যদি কোনোদিন কোনো ব্যাংক যদি উঠে যায়, তখন কিন্তু আপনি 5 লক্ষ টাকা পর্যন্তই কিন্তু আপনি ইন্স্যুরেন্স যেহেতু করা আছে, আপনি ওই টাকাটা ফেরত পাবেন, তার উপরের টাকা ফেরত পাবেন না। তো এটা আমাদের 2 নাম্বার অপশন গেল। এবারে চলুন আপনাদেরকে নিয়ে যাই 3 নাম্বার অপশন। 3 নাম্বার যে অপশনটি হলো সেটা হচ্ছে আপনার কর্পোরেট বন্ড। তো অনেকেই ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এবং ব্যাংকের ফিক্সড ডিপোজিট এটার ব্যাপারে অনেকেই জানেন, কিন্তু কর্পোরেট বন্ডের ব্যাপারে অনেকে কিন্তু জানেন না। আচ্ছা, আরেকটা কথা আপনাদের বলে দিই যে এফডির ক্ষেত্রে কিন্তু সেই একইভাবে যখনই আপনি কোনো এই যে বড় ব্যাংকগুলো আছে এদের বাদ দিয়ে যদি আপনি কোনো স্মল ফাইন্যান্স ব্যাংকে যদি আপনি এফডি করেন, সেক্ষেত্রে কিন্তু রেট অফ ইন্টারেস্ট এর থেকে আপনি বেশি পাবেন। তো ওটাও আপনারা কিন্তু চেক করে একবার দেখে নেবেন। 3rd নাম্বার অপশনে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কর্পোরেট বন্ড। কর্পোরেট বন্ড কি না, নর্মালি কি হয় যে বিভিন্ন যে এনবিএফসি কোম্পানিগুলো আছে তাদের যখন টাকার দরকার পড়ে তখন তারা কি করে, মার্কেটে এরকম এফডি তারা নিয়ে আসে, বন্ড হিসাবে সেটাকে নিয়ে আসে, এবং সেই বন্ডের থেকে তার একটা রেট অফ ইন্টারেস্ট কিন্তু যারা ইনভেস্টমেন্ট করে তাদেরকে দেয়। তো এই বন্ডের যে ব্যাপারটা, বিভিন্ন অনলাইন ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি কিন্তু এই বন্ড ডাইরেক্ট আপনি কিনতে পারেন। তো আমি এখানে
ফর এক্সাম্পলের জন্য উইন্ড ওয়েলথ বলে একটি সাইট আছে, সেখান থেকে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি যে বন্ড কিভাবে কাজ করে এবং বন্ডের ফিচার্স কি আছে। তো চলুন স্ক্রিনে চলুন। যখনই আমরা গুগলে উইন্ড ওয়েলথ টাইপ করব, সঙ্গে সঙ্গে দেখুন উইন্ড ওয়েলথে আমরা চলে এলাম, লগ ইন করে নিলাম। তো দেখুন আমরা উইন্ড ওয়েলথের সাইডে চলে এসেছি এবং এই সাইডে ওপেন করলেই আপনি সবার আগে এখানে এরকম একটি স্ক্রিন দেখতে পাবেন এবং এখানে আপনাদেরকে যেতে হবে শর্ট টেনিওর। দেখুন নিচে লেখা আছে সিলেক্ট ক্যাটাগরি। তো শর্ট টেনিওরেতে আমরা যখন আসব, এখানে দেখুন বিভিন্ন শর্ট টেনিওরের বিভিন্ন বন্ড কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যেমন ধরুন যে প্রথমেই একটা কোম্পানি আছে, তো এরা যে বন্ডটা ইস্যু করেছে 3 থেকে 8 মাসের জন্য। আর এখানে যে ওয়াইটিএম আছে, ওয়াইটিএম 11.75। তো ওয়াইটিএম কি সেটাও আপনাদেরকে আমি জানাবো। আর এরপর ধরুন আমি এর থেকে একটা যে কোনো বন্ড আমি সিলেক্ট করে নিচ্ছি, তবে অবশ্যই রেকমেন্ডেশন নয়, এটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি এক্সাম্পল হিসাবে একটা বন্ড কিন্তু আমি এখান থেকে বাছছি। অতএব এটা কিন্তু রেকমেন্ডেশন নয়, অবশ্যই এটা কিন্তু মাথায় রাখবেন, এটা অনলি ফর এডুকেশন পারপাসের জন্য। তো ধরুন আমি এখানে এই যে মুথুট এমক্রেট, এটাকে আমি ক্লিক করছি। তো দেখুন যখন আমি এই বন্ডটা ওপেন করলাম, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওয়াইটিএম আছে 11%। তো ওয়াইটিএম মানে কি না, ইল্ড টু ম্যাচুরিটি, অর্থাৎ আপনি যদি 18 মাসের জন্য এই বন্ডে ইনভেস্টমেন্ট করেন এবং 18 মাসে যদি আপনি টাকাটা আপনি তোলেন, তখন কিন্তু আপনার যে ওয়াইটিএম আসবে সেটা 11%। তো এখানে আমি এটা চেঞ্জও করতে পারি। ধরুন এখানে আমি 3 মাসের জন্য দেখছি, 3 মাসের জন্য কিন্তু 11% আপনি ওয়াইটিএম পাচ্ছেন। এরপর এর সঙ্গে সঙ্গে দেখুন এখানে আপনারা দেখতে পাবেন যে কত মিনিমাম ইনভেস্টমেন্ট কত এখানে করা যায়। তো এখানে দেখুন মিনিমাম ইনভেস্টমেন্ট 1000 টাকা থেকে কিন্তু এই বন্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এরপর আমরা চলে আসি রেটিং। এর রেটিং কি, রেটিং আছে এ রেটিং। আচ্ছা, এবারে আপনার রেটিং এর কনসেপ্টে যখন এলাম, তো আপনাকে বলে দিই যে এই যে বন্ডের যে রিটার্ন, ধরুন এটা যখন 11% দেখাচ্ছে, আবার কিছু কিছু বন্ড আছে আপনাকে তার থেকে বেশি দেখাবে, কিছু কিছু বন্ড কম দেখাবে। তো এই যে ওয়াইটিএমটা কিন্তু ডিপেন্ড করে আপনার রেটিং এর উপরে, যে ক্রেডিট রেটিং কত আছে। যত বেশি হাই ক্রেডিট রেটিং হবে সেক্ষেত্রে কিন্তু ওয়াইটিএম আপনি কম পাবেন, আর যে সমস্ত বন্ডের ক্রেডিট রেটিং লো তাদের কিন্তু ওয়াইটিএম আপনারা বেশি পাবেন। তো দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি, এখানে দেখুন এখানে বিভিন্ন রেটিং দেওয়া আছে, যেমন AAA, AA এবং BBB। এখানে আপনি দেখুন যখন BBB দেখাচ্ছে, তো BBB ক্রেডিট রেটিং যে বন্ডগুলো আছে তারা 11 থেকে 12% আপনাকে ওয়াইটিএম দিতে পারে, বা আপনি এটাকে ইন্টারেস্ট হিসাবেও ধরতে পারেন। সজা হিসাবে আপনি ইন্টারেস্টই ধরুন যে এত পোর্শন আপনি ইন্টারেস্ট পেতে পারেন। আর যেগুলো আপনার এ ক্যাটাগরির বন্ড, অর্থাৎ ক্রেডিট রেটিং যাদের এ, তারা দিতে পারে 9.5 থেকে 11.5। এইভাবে ডবল এ দিতে পারে আপনার 8 থেকে 9.5 এবং ট্রিপল এ দিতে পারে 7 থেকে 8%। অর্থাৎ এই ক্রেডিট রেটিং এর উপরই ডিপেন্ড করছে আপনি কতটা রিটার্ন পাবেন। এবারে এখানে 4 ধরনেরই আপনার বন্ড আছে। এবারে আপনি আপনার রিস্ক অনুযায়ী আপনি কিন্তু চুজ করতে পারেন। সব থেকে যেটা আপনার সেফটি বন্ড সেটা হচ্ছে AAA, এবং AAA আপনি অনায়াসে 7 থেকে 8% কিন্তু আপনি এখানে ওয়াইটিএম পেয়ে যাবেন। এবারে আপনার উপর ডিপেন্ড করবে আপনি কতটা রিস্ক নেবেন, সেই মতো আপনি কিন্তু এখানে বন্ড চুজ করতে পারেন। এবারে এখানে রিস্ক কি আছে দেখুন, রিস্কটাকে মেজার করছে কিভাবে না, রেটিং, ক্রেডিট রেটিং দিয়ে। দেখা গেছে যে বন্ডগুলোর আপনার হচ্ছে রেটিং কম, অর্থাৎ লো রেটিং, যেমন ধরুন এখানে যেটা দেখলাম BBB, সেখানে কি হয়, সেখানে একটা ডিফল্ট রিস্ক থেকে যায়। ডিফল্ট রিস্ক মানে কি, ধরুন আপনি এই বন্ডটাতে ইনভেস্টমেন্ট করলেন, তো সেই বন্ড থেকে যখন ম্যাচুরিটি হবে তখন হয়তো সেই টাকাটা তারা সেই মুহূর্তে পেমেন্ট না করতে পারে, এটাকে বলছে ডিফল্ট রিস্ক। আপনি যত বেশি রেটিং উপরের দিকে যেগুলো আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট করবেন, তাতে কিন্তু আপনার এই ডিফল্ট রিস্কটা কম থাকে। দেখা গেছে এখানে যদি আপনি
ডবল এ বা ট্রিপল এ রেটেড বন্ডে যদি ইনভেস্টমেন্ট করেন, সেটা কিন্তু দেখা গেছে তার রিস্ক প্রায় জিরো। কিন্তু যত আপনার রেটিং বাড়তে থাকবে সেখানে কিন্তু একটা ডিফল্ট রিস্ক চলে আসে। অতএব ইনভেস্টমেন্ট করার আগে এই ব্যাপারটা কিন্তু আপনি বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করবেন। এবারে আসি ট্যাক্সেশন। এই কর্পোরেট বন্ডে ট্যাক্সেশন কি আছে না, এই কর্পোরেট বন্ডে আপনার যা ইনকাম আছে, যে ট্যাক্স স্ল্যাবে আপনি পড়ছেন, সেই ট্যাক্স স্ল্যাব অনুযায়ী আপনাকে কিন্তু এখানে ট্যাক্স দিতে হবে। অতএব কর্পোরেট বন্ড কিন্তু ট্যাক্স ফ্রি নয়। চলুন আপনাকে আরো কিছু আমি এখানে বন্ড দেখাচ্ছি। দেখুন এখানে আপনি দেখলে বুঝতে পারবেন, এখানে আপনার যেমন ধরুন যেটা দেখলাম এটা এ ক্যাটাগরি ছিল বলে 11% আপনাকে কিন্তু ওয়াইটিএম দিয়েছে। এর নিচেই দেখুন আরেকটি কোম্পানি আছে, এর কিন্তু ক্রেডিট রেটিং হচ্ছে BBB-, অর্থাৎ বিলো ক্রেডিট রেটিং, যার জন্য কিন্তু দেখুন এর ওয়াইটিএম কিন্তু 11.75। এরকম যত আপনি উপরের দিকে যাবেন, যাদের রেটিং বেশি তাদের কিন্তু ওয়াইটিএম কম। তো এটাও আপনাদের কাছে একটি থার্ড অপশন, যেখানে কিন্তু আপনি আপনার টাকা 1 বছরের মধ্যে যদি দরকার পড়ে আপনি কিন্তু রাখতে পারেন। এবার আমরা আসি আমাদের যে 4th নাম্বার অপশন। এই 4th নাম্বার অপশনটা হলো আরবিট্রাজ ফান্ড। এটি একটি মিউচুয়াল ফান্ডের স্কিম, যেখানে কিন্তু ট্যাক্সেশন, রিস্ক এবং রিটার্ন এই তিনটেই কিন্তু আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাবো। তো আপনারা স্ক্রিনে দেখুন। ফর এক্সাম্পল আমরা আদিত্য বিড়লা সান লাইফের আরবিট্রেজ ফান্ড যেটা আছে সেটা আপনাদেরকে এক্সাম্পলের জন্য নিয়েছি। তবে আগেও বলেছি এটা কিন্তু রেকমেন্ডেশন নয়, এডুকেশনাল পারপাসেই এই ভিডিওটা বানানো হচ্ছে এবং আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি র্যান্ডমলি একটা স্কিম কিন্তু চুজ করেছি। তো চলুন আপনাকে এই আরবিট্রেজ ফান্ডের কিভাবে কাজ করে এবং এটা রিটার্ন কি আসে সেটা আপনাদের দেখায়। তো দেখুন এখানে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন আদিত্য বিড়লা সান লাইফ আরবিট্রাজ ফান্ড, এবং এটার রিটার্ন যেটা দিয়েছে সিন্স ইনসেপশন 6.3% আপনার ইয়ারলি কিন্তু রিটার্ন দিয়েছে। আর এটার ন্যাব এখন 27.55। এবারে চলুন এটার আমরা দেখে নিই যে এর হচ্ছে আপনার মান্থলি ওয়াইজ কেমন রিটার্ন দিয়েছে সেটা আমরা দেখে নিই। দেখুন এখানে যে ট্রেলিং রিটার্নটা আপনারা দেখতে পাচ্ছেন, এটার যে ডেটাটা আমি নিয়েছি এটা কিন্তু 18 ফেব্রুয়ারি 2026। এখানে দেখুন 1 মাসে রিটার্ন দিয়েছে আপনার 0.5%, 3 মাসে 1.53। এইভাবে রিটার্ন দিতে দিতে আপনি যদি 1 বছরের রিটার্ন দেখেন তাহলে 6.29% কিন্তু রিটার্ন দিয়েছে। আর এই আরবিট্রাজ ফান্ড এটি একটি মিউচুয়াল ফান্ডের ফান্ড। এবারে আমি বলি যে আরবিট্রাজ ফান্ড কাজ করে কিভাবে সেটা জানা দরকার। দেখুন নর্মালি আরবিট্রাজ ফান্ড কাজ করে হেজিং এর সাহায্যে। হেজিং এর কথার অর্থ কি না, ধরুন এখানে কি করে না, যেহেতু এটা একটা মিউচুয়াল ফান্ডের একটা স্কিম, এখানে ফান্ড ম্যানেজার থাকেন এবং ফান্ড ম্যানেজার কি করেন যে একটা স্টককেই উনি ক্যাশে উনি কিনলেন এবং যদি সেই স্টকটা দেখা যায় এফএনওতে রেট বেশি যাচ্ছে তাহলে কিন্তু সেই একই স্টককে ওনারা এফএনওতে সেল করে দেন। ফর এক্সাম্পল ধরুন একটা আমি এইচডিএফসি ব্যাংকের একটি শেয়ার, তার হয়তো 1000 টাকা এখন রেট যাচ্ছে আপনার ক্যাশে, সেই ক্যাশ মার্কেট থেকে ওই 1000 টাকা দিয়ে এইচডিএফসি ব্যাংক কেনা হলো এবং ঠিক একই সময়ে ওর হচ্ছে এফএনওতে ওর রেট যাচ্ছে আপনার 1050 টাকা। তো সেই একই সময়ে ওই 1050 রেটে ওটাকে শর্ট করে দেওয়া হয় স্টকটাকে। এর ফলে এই যে 50 টাকা যে আর্নিং হলো এটাকেই বলছে আরবিট্রাজ। এই হেজিং করেই কিন্তু এখান থেকে আপনাকে রিটার্ন জেনারেট করে দিতে পারে। তবে হ্যাঁ, এখানে কিন্তু সবসময় যে আপনার এই রিটার্নটা আসবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তার কারণ মার্কেটে সবসময় কিন্তু এরকম অপরচুনিটি পাওয়া যায় না। ফান্ড ম্যানেজাররা চেষ্টা করেন এই অপরচুনিটিগুলো খুঁজে পাওয়ার। ধরুন যদি অপরচুনিটি পেল তাহলে এইভাবে হেজিং করে আপনাকে রিটার্ন জেনারেট করে দিল। আর যদি এরকম অপরচুনিটি না থাকে তখন কিন্তু নর্মাল ওই টাকাটাকে ডেট ফান্ডে কিন্তু ওনারা ফেলে রেখে দেন। এর ফলে কি হয়, এখানে কিন্তু রিস্ক খুব কমই থাকে, রিস্ক থাকে না বললেই চলে। আর একটা কি না, এই যে প্রসেসটা, এই প্রসেসটার জন্য এই ফান্ডটাকে যে ট্যাক্সেশন আছে এটাকে ইকুইটি ট্যাক্সেশনের মধ্যে ধরা হয়েছে। কেন? যেহেতু ক্যাশ মার্কেটে কেনে এফএনওতে সেল করা হচ্ছে, হেজিং করা হচ্ছে, তো এর জন্য এটাকে কিন্তু ইকুইটি ট্যাক্সেশনের মধ্যে পড়ে।
অর্থাৎ ধরুন যদি আপনি 1 বছরের মধ্যে যদি আপনি এটা বিক্রি করে নেন, তাহলে কিন্তু ইকুইটি ট্যাক্সেশনের শর্ট টার্ম ক্যাপিটাল গেন আসবে, সেখানে 20% ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে। তার মানে কি, এই আরবিট্রেজ ফান্ডটা তাদের ক্ষেত্রেই সুবিধা যাদের হচ্ছে ইনকামটা 30% ট্যাক্স স্ল্যাবে আছে, সেক্ষেত্রে তারা কি 10% বেনিফিট পেয়ে যাবেন। কিন্তু যাদের ইনকাম ধরুন 20%-এর নিচে, তাদের ক্ষেত্রে এই ইনভেস্টমেন্টটার ডাজ নট মেক এনি সেন্স। আর একটা কি, ধরুন কোনো কারণে যদি আপনার টাকাটা লাগলো না 12 মাসের মধ্যে, হয়তো কোনো কারণে আপনার 1 বছর পেরিয়ে গেল, তখন কিন্তু আপনি এখানে ইকুইটি ট্যাক্সেশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে যেটা জানেন আপনারা, লং টার্ম ইকুইটি ট্যাক্সেশনে যেটা হয়, লং টার্ম ক্যাপিটাল গেনে 1,25,000 পর্যন্ত কোনো ট্যাক্স লাগবে না প্রফিটের, তার উপরে 12.5% রাখবে। তো যারা হাই ট্যাক্স ব্র্যাকেটে আছেন তাদের জন্য কিন্তু আরবিট্রেজ ফান্ডটা কিন্তু একটা বেস্ট অপশন। এবার আমরা আসি আমাদের যে 5 নাম্বার যে অপশন, সেই 5 নাম্বার অপশনটা কি না, মিউচুয়াল ফান্ডের লিকুইড ফান্ড। সব থেকে পপুলার এবং সব থেকে আপনার ট্যাক্সের দিক থেকে বলুন, রিটার্নের দিক থেকে বলুন, বা উইথড্রলের দিক থেকে বলুন, সব থেকে সুবিধাজনক এবং সব থেকে ভালো। কেন, দেখুন আপনাদেরকে বলছি। আপনাদেরকে এই ফান্ডটার ডিটেলসও আমি কিন্তু স্ক্রিনে যে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটার জন্য আমরা ইটি মানির সাইডে চলে এসেছি, আপনারা ইটি মানিতে দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন আমি র্যান্ডমলি একটা ফান্ড চুজ করে নিয়েছি, আদিত্য বিড়লারই আমি চুজ করেছি, আদিত্য বিড়লা সান লাইফ লিকুইড ফান্ড। রেকমেন্ডেশন নয়, ফর এক্সাম্পলের জন্য এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন, এখানে সিন্স ইনসেপশন রিটার্ন দিয়েছে 6.96%। আর এইউএম যদি দেখি 54,615 কোটি টাকার এইউএম আছে। আর এই ফান্ডটার যে আপনার 1 মাস থেকে শুরু করে 1 বছর 2 বছরে কি রিটার্ন আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, 1 মাসে যদি দেখেন 0.52% রিটার্ন দিয়েছে, 3 মাস, 6 মাস এবং 1 বছরে দেখুন 6.34% কিন্তু আপনি এখানে রিটার্ন পেয়েছেন। এবং এই লিকুইড ফান্ডের আপনার কিভাবে কাজ করে দেখুন, আমি যদি এর অ্যাসেট অ্যালোকেশন দেখি, তাহলে এখানে দেখুন আপনি দেখতে পাবেন ডেটে আছে 92.4% আপনার কিন্তু ডেটের মধ্যে আছে, আর আদার আছে 7.6%। আর এর মধ্যেও দেখুন আপনার A1+ ক্যাটাগরির যে ডেট আছে সেখানে আছে 78.34%। সোভেরিয়ান যে বন্ড আছে অর্থাৎ গভর্নমেন্টের যে বন্ড আছে সেখানে আছে 11.36%। ক্যাশ আর কল মানিতে রাখা আছে 7.6%। আর AAA রেটেড যে বন্ড আছে কর্পোরেট, সেখানে রাখা আছে 2.44%। এখানে আপনি দেখতে পাবেন টপ ডেট হোল্ডিং দেওয়া আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 11.18%, আপনার ইন্ডাসইন্ড ব্যাংকে আছে 6.84%, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আছে 5.19% এবং আরবিএল ব্যাংকে আছে 4.54%। আর যদি অ্যালোকেশন দেখেন ইনস্ট্রুমেন্ট ওয়াইজ, তাহলে আপনার এখানে দেখুন সার্টিফিকেট অফ ডিপোজিটে আছে আপনার 48.07%, কমার্শিয়াল পেপারে আছে 30.27%, ট্রেজারি বিলে আছে আপনার 11.17 আর রিভার্স রেপোতে আছে 7.48। এবারে আপনাদেরকে বলি যে এই লিকুইড ফান্ড কাজ কিভাবে করে এবং এখান থেকে যদি প্রি ম্যাচুরিটি আপনি নেন সেক্ষেত্রে কি বেনিফিট আছে এবং ট্যাক্সেশনের কি বেনিফিট আছে। দেখুন, লিকুইড ফান্ডে কি হয়, এখানে আপনার যে পেপারগুলো ফান্ড ম্যানেজার নেন সেটা হচ্ছে আপনার 91 দিনের জন্য নেন। অর্থাৎ আজকে আপনি যদি ইনভেস্টমেন্ট করলেন, আপনার টাকাটা এমন পেপারে ইনভেস্টমেন্ট হবে যার ম্যাচুরিটি পিরিয়ড হচ্ছে আপনার 3 মাসের। 3 মাস পর ওটা ম্যাচুরিটি হয়ে যায়, আবার 3 মাসের জন্য ওটা আপনার ইনভেস্টমেন্ট হয়ে যাবে। অর্থাৎ পেপারের যে ম্যাচুরিটি পিরিয়ড সেটা থাকে শর্ট টার্ম। আরেকটা কি, লিকুইড ফান্ডে ফান্ড ম্যানেজারের মূল যে উদ্দেশ্য সেটা কিন্তু রিটার্ন জেনারেট নয়, মূল উদ্দেশ্য হলো আপনার ক্যাপিটালটাকে প্রোটেক্ট করা। এখানে আরেকটা ব্যাপার আছে, যখনই আপনি লিকুইড ফান্ডে ইনভেস্টমেন্ট করলেন তখন কিন্তু ধরুন আপনি যে কোনো সময় এখান থেকে কিন্তু টাকা উইথড্রল করতে পারেন। ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কি হয়েছিল, ধরুন আপনি যদি 1 বছরের জন্য এফডি করেন, মাঝে যদি আপনি টাকা তুলে নেন, যে সময়ে টাকা তুলবেন
সেই সময় পর্যন্ত যা রেট অফ ইন্টারেস্ট ছিল সেটা আপনাকে দিত, প্লাস আপনার একটা 0.5%-এর মতো পেনাল্টি লাগতো। এখানে কিন্তু সেটা হচ্ছে না। আপনার এখানে 7 দিন পর্যন্ত আপনার এক্সিট লোড থাকে, 7 দিন ক্রস করে গেলে কোনো প্রকার এক্সিট লোড থাকে না। আপনি যে কোনো সময় কিন্তু আপনি টাকাটা তুলতে পারবেন, এবং এখানে আপনি পার ডে ন্যাব দেখে আপনি আপনার প্রয়োজন মতো টাকা তুলতে পারবেন, এবং যেদিন আপনি রিকোয়েস্ট দেবেন তার পরের দিনই কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আর লিকুইড ফান্ডের যদি ট্যাক্সেশনের কথা বলি, এখানে ট্যাক্সেশন আপনার ডেড ইনস্ট্রুমেন্টের যে ট্যাক্সেশন আছে সেই মতোই কাজ করে। অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে আপনার যে ইনকাম আছে, আপনি যে ট্যাক্স ব্র্যাকেটে আছেন সেই ট্যাক্স ব্র্যাকেট অনুযায়ী আপনাকে কিন্তু ট্যাক্স এখানে দিতে হবে। তো আপনাদেরকে আজকে আমি টোটাল 5 ধরনের ইনভেস্টমেন্ট বললাম, যেখানে আপনার যদি কোনো হঠাৎ করে চলে আসা কোনো টাকা আপনি কিছুদিনের জন্য যদি পার্ক করতে চান, অর্থাৎ যেই টাকাটা ইনভেস্টমেন্টের জন্য নয়, হয়তো ওই টাকাটা আগামী কিছুদিনের মধ্যেই আপনার দরকার আসবে, তো সেই টাকাটাকে আপনি যদি একটি সেফ জায়গাতে আপনি যদি পার্ক করতে চান এবং তার থেকে যদি কিছু রিটার্নও জেনারেট করতে চান, তার জন্য কিন্তু এই 5টা অপশন আপনার জন্য সুটেবল। আপনি আপনার রিস্ক অ্যাপিটাইট দেখে আপনি কিন্তু আপনার পছন্দ মতো আপনি এই 5টা অপশনের মধ্যে যে কোনো অপশন কিন্তু আপনি চুজ করতে পারেন। ডিপেন্ড আপনি কতটা রিস্ক নিতে পারবেন, আপনি কত দিনের জন্য করবেন তার উপরে। তো এই ভিডিওটি আজকেই আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর এরকম লার্নিং ভিডিও যদি আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয়দের মধ্যে পাঠাতে চান তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে এরকম কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।